এই মুহূর্তে তাদের দায়িত্ব কী এবং বিপ্লবের পরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যে কালচারাল রিঅ্যাওয়েকেনিং এবং একই সঙ্গে ব্রিজ তৈরি করা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেছিলো এবং এটা করানো হয়েছিল। আপনি জামিল ভাইয়ের প্রোগ্রামগুলো যদি দেখেন বা একটু পরে যখন আমরা শ্যামা আপা যখন আমাদের প্রোগ্রামগুলো পড়বে, মানে আমাদের বলতে আমি বোঝাচ্ছি ওগুলো শিল্পকলা বাংলা একাডেমি এরাই বাস্তবায়ন করবে, কিন্তু ওই যে এই নিয়মিত কার্যক্রমের বাইরে যে প্রায়োরিটি সেগুলো পড়লে দেখবেন যে আমাদের ফিলসফির জায়গাটাতে একটা পরিবর্তন এসছে। আমাদের ফিলসফির জায়গার যে পরিবর্তন এসছে সেটা আমি আরেকবার একটু পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহেরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখছি গান বাজনা নাচ সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোটো ছোটো কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকে মনে থাকবে 92 সালে বা 92 সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যতগুলো দপ্তর আছে, আমরা প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ ঘটানোর জন্য কাজ করতে চাই। আমরা ওন করি সব কিছু। সো এখন আমরা আমাদের শ্যামা আপাকে বলবো অন দ্যাট নোট আমরা একটু আরেকটু যুক্ত করি যে আমরা 7টা প্রায়োরিটি প্রজেক্ট যেটা বলছি, এটা হচ্ছে আমাদের যে নিয়মিত কার্যক্রম তার বাইরে সরকারের কিছু প্রায়োরিটি সেট করা আছে কিছু কর্মসূচির কারণে। তো সেই কর্মসূচিগুলো নিয়ে যে প্রায়োরিটিগুলো সেট করা হয়েছে, সেই প্রায়োরিটিতে আমরা কী কী প্রোগ্রামগুলো করছি, যেগুলো কিছু শিল্পকলা একাডেমি বাস্তবায়ন করবে, কিছু নজরুল একাডেমি করবে, কিছু হয়তো বাংলা একাডেমি করবে, সেগুলোর হাইলাইটগুলো একটু সমাপা পড়বেন। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমি সে প্রশ্ন উত্তর দেবো। থ্যাংক ইউ। ভাই বোনদের জন্য বুঝতে আপনার সুবিধা হবে। প্রথমে যেটা পড়া হয়েছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন, এটা একটা বিশেষ কর্মসূচি যেটা জুলাই মাসে প্রদর্শনের জন্য তৈরি করা হচ্ছে। ধরা যাক এই যে 8টা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার ভিজুয়াল কন্টেন্ট বলছি। সেখানে বাংলাদেশের শিশু নির্মাতারা যাবে, তারা ওয়ার্কশপ করাবে। আমি মনে করি যে মানে জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে কোনো একজন আমাদের খ্যাতিমান ফিল্ম মেকার বাংলাদেশের তরুণদের কাছে গ্রহণযোগ্য, তারা যদি একটা বিভাগীয় শহরে যায়, ওটা ওই শহরের মধ্যে এক ধরনের কী বলে নতুন প্রাণের স্পন্দন তৈরি করবে। এবং ওই ওয়ার্কশপ থেকে আমরা একটা 40 মিনিটের শর্ট ফিল্ম পাবো, বা যেটাকে ভিজুয়াল কন্টেন্ট বলা হচ্ছে। এর বাইরে একটা থিয়েটার প্রোডাকশন যেটা তৈরি করা হবে, এটা নিয়েও আলাপ আলোচনা শুরু করবে শিল্প একাডেমি। আর নজরুলের গান নিয়ে যেটা, এটাও জুলাইতে রিলিজ করা হবে, একটা রক অ্যালবাম করা হবে অ্যাকচুয়ালি। মানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে রবীন্দ্রনাথের গান এখনকার প্রজন্মের কাছে পৌঁছানোর পিছনে কিন্তু অর্ণবের ওই অ্যালবামটার একটা বিশাল ভূমিকা ছিল। নজরুলের গানের ক্ষেত্রে আমি মনে করি যে এই ভূমিকাটা এখন পর্যন্ত মিসিং আছে। শিবলি ভাই এই বিষয়ে কাজ করছেন অলরেডি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড যারা আছে, রক ব্যান্ড, ওদের সঙ্গে কথা বলে একটা রক অ্যালবাম তৈরি করবে, এবং রক অ্যালবাম পাবলিকেশন উপলক্ষে ঢাকায় একটা সেন্ট্রাল কনসার্ট হবে, যেটা আমরা ব্রডকাস্ট করবো কান্ট্রি ওয়াইড। আর তারুণ্যের উৎসবটা আমি একটু ব্যাখ্যা দিই। তারুণ্যের উৎসবটা হচ্ছে যে যেটা বিপিএলের সহযোগিতা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আরও কয়েকটা মন্ত্রণালয়ের সহযোগিতায়। এটা প্রায় দেড় মাসের মতোই হবে। ওখানে আমরা কালচারাল যে প্রোগ্রামগুলো হবে সেটা নিয়ে পার্টিসিপেট করবো আমরা, আমাদের সঙ্গে সহযোগিতা করবে শিল্প একাডেমি এবং অন্যান্য যারা আছেন। ডিজিটাল ওরাল হিস্ট্রি ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। আপনারা জানেন যে অপরাধীর প্রথম লক্ষ্য থাকে অপরাধের চিহ্ন মুছে ফেলা, এবং আপনি দেখবেন যে অপরাধী ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে অস্বীকার করে, ডিনায়াল। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে, তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে, তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে ক্ষমা চেয়েছে, নো, তারা এটা ক্ষমা চাচ্ছে না। এই যে অস্বীকার করা, এটা হচ্ছে অপরাধীর একটা প্রথম কাজ।
এখন এইটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করব? শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না, কিছু কাউন্টার দিতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, যেটা এই যে 8টা ভিজুয়াল কন্টেন্ট হবে এবং যে ওখানে যে 8টা ওয়ার্কশপ হবে, এখান থেকে 80টা ফিল্ম মেকার বেরোবে, ছেলে মেয়ে, এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না। ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন। আমাদের এই 8টা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে। অ্যান্ড আই বিলিভ যে এইটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে। এখন এই ক্রিয়েটিভ কাজগুলো তো হবে, এই ভিজুয়াল কন্টেন্ট হবে, থিয়েটার প্রোডাকশন হচ্ছে 8টা, রক অ্যালবাম হচ্ছে, কনসার্ট হচ্ছে, কিন্তু ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের তার অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা, আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। কারণ আমরা সবাই জানি জুলাইয়ের 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে। এই ইতিহাসটা ডিজিটাল ওনারা মোবাইলে পাঠানোর পরে আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও। পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। আর্কাইভ থাকার সুবিধাটা হচ্ছে, আপনি ভাবেন যখন 5-10 লক্ষ লোক এই তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে আমি যেমন বলেছি, আমরা উই আর ভেরি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ, এবং আমাদের সমাজের সেন্সিটিভ জায়গাগুলো কি সেটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার। সে কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতো না, তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান না। তখন আমরা যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করব না, শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো এবং অডিওটা যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। এবার আসি হচ্ছে 3 নম্বর বাদ দিয়ে সরি, আমি 3 নম্বর বাদ দিয়েছি, যেমন থ্যাংক ইউ। ট্যালেন্ট হান্ট কর্মসূচি, এটা শিল্পকলার আগে একটা ছিল, তবে আমরা এবার এটাকে ওয়াইড করতে চাই। আমার এই বিষয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গেও কথা হয়েছে। আমরা শিগগিরই 2 মন্ত্রণালয় মিলে কাজ করব। আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে, এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই, যাতে আমরা 2 রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক আরও ওপেন হব। যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ের তরুণদের জন্য, এবং তাদের এক্সপ্রেশন, তারা যে কথাটা বলতে চায়, এটার জন্য র্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকা কী। ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, যেটা আমরা দেখে আসছি, নতুন কুড়িতে দেখেছি, দ্যাট ওয়াজ সুপার পপুলার, এছাড়া আরও অনেক অনুষ্ঠান দেখেছি, সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় ঢুকবে, র্যাপ ঢুকবে। র্যাপ হচ্ছে, র্যাপকে আমি বলি নতুন, একটু কি জাহিন ভাই যেটা বললেন যে ওটা কি বলে, এই যে দুজন তর্ক করে যে বাহাস, সো আমাদের ফোক বাহাসের মডার্ন সংস্করণ হতে পারে র্যাপ। আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমেডি এখানে ইনক্লুড করতে পারি। অর্থাৎ ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও আরও মডার্ন কী করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা আপনাদের সবার মনে আছে, একসময় যখন নতুন কুড়ি হতো, প্রত্যেকটা বাসায় মা বাবারা বলতো আগামী বছর বাচ্চাকে ট্রেন আপ করতো, যে আগামী বছর তার বাচ্চা যেন ওখানে জিততে পারে। আমরা এই উন্মাদনাটা সারা দেশে ছড়িয়ে পড়ক চাই। কারণ আপনি দেখেন, শিশু কিশোর জন্য কিছু নাই, এমনকি তরুণদের জন্য কিছু নাই। এখন আমরা বারবার বলি তরুণরা বিপথে যাচ্ছে, বিপথে যাবে না, তারা করবেটাকে, তাদের জন্য তো আমরা কোনো কাজ দিইনি। সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হান্টটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি, অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় পর্যন্ত থাকবে। 5 নম্বর গবেষণা বৃত্তি বাংলা একাডেমির, এটা আপনারা জানেন যে ইতিমধ্যে বিজ্ঞাপন গেছে। আর প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প, এটা অনেকে আছে দেখবেন ফেসবুকে দুর্দান্ত লিখে, হয়তো বই প্রকাশের কথা এখনো ভাবিনি। এই যে তাদের যে ক্রিয়েটিভ এনার্জি, এইটাকে যেন আমরা আমাদের আমাদের মেইন স্ট্রিমে চ্যানেলাইজ করতে পারি, সেটার কাজটা কিন্তু করবে
এই প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প, এবং এই প্রকল্পে একটা ওয়ার্কশপ হবে, তারা এটা একটা ভাতা পাবে, এবং তারপরে একটা বইও বের হবে, অর্থাৎ যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকেরই বই পাবলিশ হবে। জাতীয় জাদুঘর, এটা আপনারা সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি জানেন। আমাদের দেশের আগে 3টা হতো, এখন 2টা উৎসব হয় ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু বিদেশ থেকে যখনই আমার যে কোনো বন্ধুবান্ধবরা এসছে যে কোনো দেশ থেকে, এসেই প্রথম বলে যে ফারুক, হোয়াট কাইন্ড অফ প্রজেকশন ইজ দিস? কারণ আমাদের প্রজেক্টরটা হচ্ছে সিম্পল মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা পৃথিবীর কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রজেক্টর ব্যবহার করা হয় না। আমরা সিনেমা হল স্ট্যান্ডার্ড যে প্রজেকশন সিস্টেম সেটা এখানে স্থাপন করতে চাই, এবং এটার ফলে যেটা হবে, আমাদের ফেস্টিভ্যালগুলো ভালো প্রজেকশন সিস্টেমে হবে। পাশাপাশি এটা যেন একটা সেলফ সাস্টেনিং প্রজেক্ট হয়, সারা বছর কি করে শো করা যায়। সেখানে আপনি দেখেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট হাউস চেইনেও কিন্তু প্রায় মেইন স্ট্রিম মুভি দেখায় মাঝে মধ্যে, যাতে সে সার্ভাইভ করতে পারে। সে 20টা আর্ট হাউস দেখাচ্ছে, 3টা হয়তো মেইন স্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে, তার সার্ভাইভালের প্রশ্নে, যাতে তার আয়টা হয়। এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখব, কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা করতে চাই। মানে জাতীয় জাদুঘরে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারবেন, এই ব্যবস্থাটা হবে। 7, আপনারা জানেন যে দিস ইজ দ্য এজ অফ ওটিটি, এবং ইয়াং ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই ওটিটির জন্য শো তৈরি করতে চাচ্ছে। শো মানে যেটাকে আমরা সিরিজ বলি। আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেক দূরে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এখনই নামটা বলছি না। ইন্টারন্যাশনালি রিনাউন্ড, এবং যারা জানে যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কী করে শো বানানো হয়, আমেরিকাতে কী ধরনের পদ্ধতি ফলো করে, কোরিয়াতে কী ধরনের পদ্ধতি ফলো করে, আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয়, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের, বাংলাদেশে যারা প্রতিশ্রুতিশীল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে, এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে। এটা এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করব। সো এর হচ্ছে দ্যাটস দ্য ডিটেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কাউকে, কিন্তু প্রশ্নগুলো এটার মধ্যেই, মানে সাবজেক্টের মধ্যে। রাষ্ট্রীয় অনুষ্ঠান আছে 3টায়, ফলে আমাকে যেতে হবে এখন। ভেরি সরি, কারণ রাস্তা পার হয়ে অনেক দূর জ্যাম পার হয়ে যেতে হবে। আমি শেষ করতে চাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আসার জন্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে এই 3 মাস বসে থাকে না, আর আমরাও এই 10 দিন বসে থাকিনি। আমরা সারাক্ষণ কাজ করছি যে কি করা যায়, আর কি করা যায়। এবং অফকোর্স আমরা কেউই আশা করি না, যেমন জামিল ভাই যে প্রসঙ্গে বললেন, যে দেশটা একদিনে ঠিক হয়ে যাবে। যে দেশ 16 বছরে ফোকলা বানিয়ে দেওয়া হচ্ছে, এটা একদিনে ঠিক হয় না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন পরে বোধহয় বা 3 দিন পরে ফেসবুকে লিখেছিলাম, খুব সমালোচনা হচ্ছিল কেউ মানে যারা আওয়ামের পক্ষের লোক। আপনি দেখেন, এটা ভাবেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে পুলিশ ছিল না কতদিন, কিন্তু সেই তুলনায় কি আপনি ক্রাইম দেখেছেন? এটা যদি এমনকি অনেক উন্নত রাষ্ট্র, পুলিশ না থাকলে আপনি গিয়ে দেখেন আমেরিকা কী ঘটবে ঘটনাটা, ইটস নট ইজি, রাইট? ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তখন দায়িত্বটা নিয়েছিল, দেশটাকে তাদের নিজের মনে করেছিল। আর এটা সত্য কথা, জামিল ভাই যে উদাহরণ দিল, আমি ওই কথাটাই বলেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরে, যে 72 থেকে 73 আপনি দেখেন ওই সময় দেশটা কীভাবে চলেছিল। আপনি কিভাবে আশা করছেন যে এরকম একটা বড় পরিবর্তনের পরে সব কিছু একদিনই ঠিক হবে না। তবে আমাদের মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাটা করছি কিনা, মানে আমাদের সরকারের প্রত্যেকটা বিভাগ চেষ্টা করছে কিনা, এবং সরকার নিজেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে জড়াচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। পাশাপাশি ডেফিনেটলি আমাদের সরকারের যে কোনো বিভাগের ভুল দেখলে তো বলবেন, এবং আমি যতদূর জানি, আমার সরকারকে আমি যতদূর বুঝি, আমরা আমাদের ভুল দ্রুত সংশোধন করে নিতে আমাদের মিনিমাম লজ্জা নেই। ভুল হলে বলতে লজ্জাটা কি? ইয়েস, আই উইল কারেক্ট মাইসেলফ। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং সবাই আপনারা প্লিজ এই খবরটা ছড়িয়ে দেন যে আমাদের এই 7টা প্রজেক্ট এবং শিল্পকলা এবং অন্য যে প্রজেক্টগুলো আছে, যাতে সারা দেশের মানুষ জানে যে আমরা আসলে কি ভিশন নিয়ে আগাচ্ছি। থ্যাংক ইউ। রাস্তা পিছনে গেটে নাস্তা দশটা আছে।